আপনি আমার চঞ্চল হৃদয়ের এক টুকরো সিদ্ধি, পরিত্যক্ত পদ সংকুলের মোহগ্রস্ত দিনলিপি, চলাঞ্চলে জন্মানো চরাঞ্চলে জন্মানো চরাঞ্চলে জন্মানো শরতের শুভ্রতার প্রতীক, ভোরের শিশির ভেজা ঘাসে শিউলি ফুলের বৈচিত্র্যময় কর্মের মতন। আপনার জন্মদিন অনুষঙ্গের উষ্ণতায় ছেয়ে যাক, আপনার সকল অপূর্ণ ইচ্ছে পূর্ণতা পাক। শুভ জন্মদিন। আবির একদম স্তব্ধ হয়ে গেছে। নিজের জন্মদিনের কথা মনে ছিল না তার। মেঘের মায়াভরা কান্না জড়িত কণ্ঠ শুনে আবিরের দৃষ্টি ঘোলাটে হয়ে গেছে। মেঘ উবু হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেঘের কান্নার শব্দে আবিরের অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা। মাসখানেক মেঘের আচরণে বিন্দুমাত্র খারাপ লাগা প্রকাশ পায়নি। সারাক্ষণ উল্লাস আর খুনসুটিতেই মেতে থাকতো। অপ্রসন্ন হৃদয়ের ভাঁজে জমতে থাকা অজস্র অভিমানগুলো জারি করতে একটা পুরুষ্ট বক্ষস্থল প্রয়োজন। মোহমায়ে যেন একটা প্রশস্ত বুক। মেঘের কান্নার শব্দে দিশাহারা আবির শীতল কণ্ঠে শুধালো, এই স্প্যারো, এভাবে কাঁদছিস কেন? মেঘ বালিশে মুখ বুজে কান্না আড়াল করার চেষ্টা করছে। আবিরের নিঃশাক্ত কণ্ঠের আবদার। ভিডিও কল দেই? মেঘ তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে ভেজা কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলল, না। আমার জন্মদিনে সামান্যতম আবদার করার অধিকার যদি আমার না থাকে, তাহলে এই জন্মদিনকে আমি সারা জীবনের জন্য ব্যান করব। মেঘ আস্তে করে বলল, ব্যান করতে হবে না, দিচ্ছি কল। আবির ঠোঁট কামড়ে মুচকি হাসল। মেঘ চোখ মুছতে মুছতে ভিডিও কল দিল। রুম অন্ধকার থাকায় স্পষ্ট দেখা না গেল ফোনে ক্ষুদ্র আলোতে মেঘের ধবধবে ফর্সা মুখ, ঝলমল করা ভেজা চোখ আর লাল হয়ে থাকা নাকের ডগা স্পষ্ট দেখা যাচ্ছে। আবির নিরেট দৃষ্টিতে তাকে আদর মাখা কণ্ঠে বলল, এবার বলুন, আমার আবেদনময়ীর আবদার কি? আবিরের ছুরির ন্যায় সূক্ষ্ম নেত্রের চাহনিতে মেঘ ঘায়ল হয়ে যাচ্ছে। বুকের ভেতর তাণ্ডব চলছে, শ্বাস প্রশ্বাস এলোমেলো। মেঘের দু চোখে পানিতে টইটুম্বুর হয়ে আছে, কেবল অশ্রু গড়িয়ে পড়ার অপেক্ষা। বুক খুঁড়ে আসা কান্না গিলে মেঘ দুর্বল কণ্ঠে জানায়, আপনাকে আমার সামনে দেখতে চাই। আবির হাসি মুখে বলল, তারপর? আপনি কবে আসবেন আর কতদিন? আপনার কি একবারের জন্য আমার কথা মনে হয় না? কেন বোঝেন না আপনি? খুব মিস করছি আপনাকে। কঠিন বাস্তবতায় খোলস বন্দি করে রাখা নিজের অনুভূতিগুলো দীর্ঘ নিঃশ্বাসের আড়ালে লুকিয়ে আবির কোমল কণ্ঠে বলল, আমি অবুঝ নই মেঘ। মেঘ আকুল কণ্ঠে আবারও শুধালো, কবে আপনি? সেটা আমার থেকে ভালো আপনার জানার কথা, আপনিই বলুন। আরো 100 দিন, আমি বোধহয় মরেই যাব। আবির অগ্নি দৃষ্টিতে তাকাতেই মেঘ ভয়ে চোখ নামিয়ে নিয়েছে। আবিরের রুমে আলো জ্বলছে, এয়ার কন্ডিশন অন থাকা সত্ত্বেও আবিরের শরীর ঘামছে। টেবিল থেকে একটা অপ্রয়োজনীয় কার্ড হাতে নিয়ে বাতাস করছে। মেঘ গভীর মনোযোগ দিয়ে আবিরকে দেখছে। হাত দিয়ে বাতাস করার কারণে ফোন কিছুটা দূরে সরিয়েছে। মেঘের নজর নগ্ন লোমশ বুকে পড়তেই লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে। আবির রুমের ছাদের দিকে তাকে আনমনে কিছু ভাবছে। মেঘ পল্লব চাপটে আবারও তাকালো। এবার নজর পড়ে থুতনির নিচে থাকা একটা কালো তিলের দিকে। সেভ করার কারণে দাড়ির আড়ালে লুকিয়ে থাকা তিলটা আজ একটু বেশি ঝলমল করছে। মেঘ সেদিকে তাকিয়ে মুচকি এসে ঘরে ডুবে গেছে। আবির নিঃশাক্ত কণ্ঠে ডাকলো, এই যে প্রলয়ঙ্কারী কতবার বলল, এভাবে তাকালে কুচকুচ হোতা হে, তুম নেহি সামঝোগে। মেঘ লাজুক হেসে চোখ ঘোরাতে চেঁচিয়ে উঠল। আপনার পেছনে কে? মেঘকে চেঁচানোতে আবিরও লাফিয়ে উঠেছে। আশেপাশে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কোথায় কে? আমি দেখেছি, কে জানি চলে গেছে এখান থেকে। রুমে কেউ নেই, পর্দা নড়ছে, সম্ভবত এটাই চোখে পড়ছে। আপনি আমায় মিথ্যা কথা বলছেন। রুমে নিশ্চিত কেউ আছে। আপনি যে একদিন বলেছিলেন আপনার বউ আছে, সে কি আপনার রুমে? ওই ওই একদম চুপ, কথায় কথায় চরিত্রে দাগ দিবি না বলে দিলাম। আমার চরিত্র বেলি ফুলের মতো সুগন্ধময় আর পবিত্র। ক্যামেরা ঘুরাচ্ছি, নিজের চোখে দেখ। আবির ক্যামেরা ঘুরিয়ে সম্পূর্ণ রুম ঘুরিয়ে দেখিয়েছে। অবশেষে মেঘ মলিন হেসে বলল, আচ্ছা মানছি। মনের ভেতর শুধু সন্দেহ আর সন্দেহ। গরম পানি খেয়ে অবিশ্বাসের চারাগুলো মেরে অন্ততপক্ষে কিছু সংখ্যক বিশ্বাসের চারা রোপণ করিয়েন।
ঘুম পাচ্ছে। ঘুমান। বেশ কিছুদিন কেটে গেছে। মেঘ আজ সকাল সকাল ভার্সিটিতে এসে বসে আছে। বন্যা আসতেই ছুটিকে খুঁজতে গদগদ হয়ে একটা কিটক্যাট চকলেট ধরিয়ে দিল। বন্যা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, এত খুশি কেন আজ? মেঘ একটা চকলেট ছিঁড়ে খাচ্ছে। মেঘের দেখা দেখি বন্যা নিজের চকলেটটা খেতে শুরু করলো। মেঘ আর বন্যা পাশে পাশে হাঁটছে। মেঘ আচমকা বলে উঠল। শুক্রবারে ভাইয়ার জন্য বউ দেখতে যাব। সঙ্গে সঙ্গে বন্যার পা থেমে গেছে, গলায় চকলেট আটকে গেছে। নির্বাক চোখে তাকিয়ে আছে। মেঘ পিছন ঘুরে স্বাভাবিক কণ্ঠে বলল, ক্লাসে চল, মেয়ে দেখাচ্ছি। বন্যার চেহারায় বিষণ্ণতার ছাপ। অর্ধেক খাওয়া চকলেট পুনরায় মেঘকে ফেরত দিয়ে দিয়েছে। বেঞ্চে বসতে মেঘ একটা মেয়ের ছবি বের করে দিয়েছে। বন্যা না তাকিয়ে চাপা স্বরে বলল, আমাকে দেখাচ্ছিস কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই দেখবি না? দরকার নেই। দেখ না। বন্যা এবার ছবির দিকে তাকালো। মেয়েটা দেখতে তানভীরের থেকে অনেক বেশি গোলুমোলু, গালে টোলও পড়ে। দেখতে তো বেশ সুন্দরী। বন্যা ঢোক গিলে ছোট্ট করেই বলল, ভালো। শুধু ভালো, আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আজ আবির ভাইকে দেখাবো, ওনারও ঠিক পছন্দ হবে। বন্যা অন্যদিকে তাকিয়ে প্রশ্ন করলো, তোর ভাইয়ের পছন্দ হয়েছে? ভাইয়া তো একদম পাগল হয়ে গেছে। আজ বললে আজই বিয়ে করে ফেলবে। তাছাড়া ছবিটাও ভাইয়া দিয়েছে আমাকে। মেঘ মনে মনে বলল। আল্লাহ, মিথ্যা বলছি বলে মাফ করো প্লিজ। বন্যা ভুরু কুচকে মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গলা খাকারি দিয়ে বলল, ভালোই হলো, তুই তোর ভাবি পেয়ে গেছিস। হ্যাঁ, আগামী শুক্রবার দেখতে যাব, তারপর বিকেলে তোর সঙ্গে দেখা করাবো, ঠিক আছে? আমার সঙ্গে দেখা করতে হবে কেন? মেয়ে পছন্দ হয়েছে কি হয়নি তা জানতে হবে না? তার প্রয়োজন নেই, বিয়ে হলে নিশ্চয়ই শুনবো। বন্যার গলা কাঁপছে, কথা বলতে পারছে না। মেঘ আর চোখে তাকিয়ে বন্যার হাবভাব দেখে উত্তেজিত কণ্ঠে বলল, তুই বস, আমি আবির ভাইয়ের সাথে কথা বলে আসছি। বন্যা ব্যাগে মুখ গুজে বসে আছে। মেঘ ফোন নিয়ে বেরিয়ে গেছে। 10 থেকে 15 মিনিট পর মিষ্টি মিনহাসদের সঙ্গে রুমে আসছে। বন্যা তখনও মুখ গুজে বসে আছে। মিষ্টি ডাকতেই বন্যা মুখ তুলে তাকালো। চোখ মুখ লাল হয়ে আছে। বন্যা বরাবরই আবেগ চেপে রাখে। তার রাগ অভিমানের বহিঃপ্রকাশ তেমন ঘটে না, কিন্তু আজ যেন বন্যার অনুরূপ ভেসে উঠছে। মিষ্টি মাঝখানে বসেছে, মেঘ আর বন্যা দুপাশে। বন্যার দৃষ্টি জানালার দিকে, এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে। মেঘ মিষ্টিকে একটা করে ড্রেস দেখাচ্ছে। তানভীরের বিয়ে উপলক্ষে অনলাইনে লেহেঙ্গা শাড়ি পছন্দ করছে। বন্যা সেসব না দেখলেও সব কিছু ঠিকঠাকই কানে যাচ্ছে। এক পর্যায়ে মিষ্টি বলল, আবির ভাই না বড়, আবির ভাইয়ের বিয়ে রেখে তানভীর ভাইকে বিয়ে দিবে? আবির ভাইয়ের বউ ফিক্সড মানে আমি তো ফিক্সডই। এখন শুধু দেশে ফেরার অপেক্ষা। এর মধ্যে ভাইয়ার জন্য মেয়ে ঠিক করে রাখবো, প্রয়োজনে আংটি পরিয়ে রাখবো। তারপর দুই ভাই বোন একসঙ্গে বিয়ে করব। আমিও বাসাতেই থাকবো, ভাইয়াও বাসায় থাকবে, শুধু নতুন ভাবির আগমন ঘটবে। মিষ্টি বন্যার দিকে তাকিয়ে বলল, তুই না বললি বন্যাকে ভাবি বানাবি? তখন মজা করে বলছিলাম, কোথায় আমাদের ব্রিলিয়ান্ট বন্যা আর কোথায় আমার বেপরোয়া ভণ্ড ভাই তানভীর, দুজনকে মানাবে নাকি? কিন্তু কোনো কিন্তু না। বন্যার সামনে আবার এসব কথা বলছিস? তুই জানিস না বন্যার এসব শুনতে ভালো লাগে না? আমার ভাইকে বন্যা দু চোখে সহ্যই করতে পারে না, সেখানে আমার ভাইকে বিয়ে করার প্রশ্নই আসে না। চুপ কর। বন্যা নির্বাক চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতার ছিটে ফোটাও নেই। সিরিয়াস মোডে কথাগুলো বলেছে। বন্যার অন্তর জ্বলছে, চোখ রক্তাভ হয়ে আছে, টলমল করছে চোখ। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে কান্না শুরু হবে। বন্যা দাঁড়িয়ে আস্তে করে বলল, সাইড দে। কোথায় যাবি? ওয়াশরুমে। ক্লাস শেষে বেরিয়ে আসতেই তানভীরের সঙ্গে দেখা। মেয়েকে মেসেজ করে আসতে বলেছে। ইদানিং অফিস যাওয়ার কারণে তানভীরের ড্রেসআপেও বেশ পরিবর্তন এসেছে। আজ একটা চেক শার্ট ইন করে পড়েছে, চোখে সানগ্লাস, হাতে বন্যা দেওয়া সেই ঘড়িটা। বন্যা এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গেই চোখ সরিয়ে নিয়েছে। আজ সালাম পর্যন্ত দিচ্ছে না। কাছাকাছি আসতে তানভীর সালাম দিল। বন্যা উত্তর দিচ্ছে না দেখে মেঘি সালামের উত্তর দিল। তানভীর বন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, কেমন আছো? বন্যা নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেঘ নিজের ব্যাগটা গাড়িতে রেখে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া, আমি ওদের সঙ্গে একটু কথা বলে আসি।
তোমরা দাঁড়াও। মেঘ দ্রুত সরে গেছে। তানভীর এক দৃষ্টিতে বন্যাকে দেখছে। বন্যার উত্তর না পেয়ে দ্বিতীয়বার প্রশ্ন করলো। তোমার কি কানে সমস্যা? কথা শোনো না? বন্যা চোখ তুলে তাকাতেই তানভীরের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠেছে। বন্যার ফ্যাকাশে চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? না, ঠিক আছে। তোমাকে দেখে একদমই ঠিক লাগছে না, ডক্টর দেখিয়েছো? আমি চলে যাচ্ছি, মেঘকে বলে দিয়েন। বন্যা পা বাড়াতে তানভীর বন্যার বাহু চেপে ধরে শক্ত কণ্ঠে বলল। এক পা বাড়ালে এর ফলাফল খুব খারাপ হবে। মেঘকে আসতে দেখে তানভীর হাত ছেড়ে রাগী স্বরে বলল। চুপচাপ গাড়িতে বসো। মেঘ এসে স্বাভাবিক কণ্ঠে বলল। ভাইয়া বন্যাকে মুখলেস দুলাভাইয়ের দোকান পর্যন্ত নামিয়ে দিও প্লিজ। তানভীর আর বন্যা দুজনেই অগ্নি দৃষ্টিতে তাকালো। মেঘ ফিক করে হেসে বলল। ও সরি, মুখলেস দুলাভাই না, মুখলেস দাদা। তানভীর আবার বলল। বন্যা গাড়িতে বসো। মেঘ বলল। তাড়াতাড়ি আয়। তানভীর গাড়ি চালাচ্ছে। মেঘ বন্যাকে এক এক করে জামা দেখাচ্ছে। শুক্রবার কি পরবে সেসব ভেবে মেঘ ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্যা না পারত মেঘের এসব পাগলামি সহ্য করছে। তানভীর গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে মিররে বন্যাকে দেখছে। কিছু দূর যেতেই মেঘ বলল। ভাইয়া আমাকে দুটো ড্রেস কিনে দিবা? দেবনে। দিবনে না, আজই দিতে হবে। আজই? হ্যাঁ, তোমাকে না বলছিলাম শুক্রবারে পরার জন্য ড্রেস লাগবে। আজ বন্যাও সাথে আছে, পছন্দ করতে সমস্যা হবে না। তানভীর ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করল। তোমার শরীর ঠিক আছে? শপিংয়ে যেতে পারবে? বন্যা উত্তর দেওয়ার আগে মেঘ বলল। কেন যেতে পারবে না? আমি বলছি মানে যেতেই হবে। তুমি মনোযোগ দিয়ে গাড়ি চালাও। আব্বুর 2 ডায়মন্ড গাড়িতে বসা। যদি কিছু হয় তাহলে আব্বু তোমার হাড্ডি মাংস আলাদা করে ফেলবে। সামনে তাকাও। দুটা শোরুম ঘুরে ঘুরে মেঘের জন্য দুটা ড্রেস নিয়েছে আর মিমের জন্য একটা। তানভীরের একটা পরিচিত ভাইয়ের ক্লিনিক থেকে বন্যার প্রেশার হিমোগ্লোবিন টেস্ট করে বোনাকে বাসা পর্যন্ত নিয়ে গেছে। মেঘ বারবার বলছিল মুখলেস দাদার দোকানের সামনে নামিয়ে দিতে, কিন্তু তানভীর সোজা বাসার সামনে পর্যন্ত নিয়ে গেছে। যার সময় মেঘ জোর করে একটা ড্রেস বন্যাকে দিয়ে শুক্রবারে পরার জন্য বলেছে। বন্যা নিতে না চাইলেও তানভীর আর মেঘের জোড়াজোড়িতে বাধ্য হয়েই নিয়েছে। বন্যা বাসায় ঢোকা পর্যন্ত অপেক্ষা করে তারপর মেঘকে নিয়ে তানভীর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেতে যেতে তানভীর প্রশ্ন করল। তোর বেষ্টুরাজ কি হয়েছে? উল্টাপাল্টা আচরণ করছিল কেন? টিকটিকি খামচি মারছে, এজন্য মাথা ঠিক নেই। টিকটিকি খামচি দেয়? মেঘ ভুরু কুচকে উত্তর দিল। আরে বাবা, স্বপ্নে দিছে। স্বপ্নে সব সম্ভব, বুঝছ? ভাইয়া ঠিকই বলে। এক তার ছিঁড়া তুই, আরেক তার ছিঁড়া তোর বান্ধবী। তোদের যন্ত্রণায় আমরা পাগল হয়ে যাচ্ছি। পাবনা যাবা? মরতে না, ঘুরতে। তানভীর চোখ রাঙ্গাতেই মেঘ দাঁত বের করে হাসলো। আজ শুক্রবার সকাল থেকে মেঘ একাই বাড়িঘর মাতিয়ে রেখেছে। এই ফেসিয়াল করছে, এই চোখে শশা লাগিয়ে বসে আছে, চুলের যত্ন নিচ্ছে। তানভীর ঘণ্টাখানেক সোফায় বসে মেঘের কর্মকাণ্ড দেখছে। এক পর্যায়ে মিমকেও টেনে নিয়ে আসছে। দুজন ফিসফিস করে কথা বলছে আর রূপচর্চা করছে। তানভীর অনেকক্ষণ খেয়াল করে হঠাৎ জিজ্ঞেস করলো। এত সাজুগুজু করার কারণ কি? কোথায় যাবি তোরা? ঘুরতে। একা সহ যাবি না, যেখানে যাস আমি নিয়ে যাবো। মেঘ আতকে উঠে বলল। আজকে অন্তত পক্ষে তোমাকে নিয়ে পারবো না। তাহলে অনুমতি আমি দিতে পারবো না। আব্বুকে বলে অনুমতি নিও, আমি ডিরেক্ট ভেটে দিব। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গুরুতর কণ্ঠে বলল। আজ যেতে না দিলে তুমিই পস্তাবে। আর কিছু বলবো না আমি। তানভীর চোখ ছোট করে গম্ভীর কণ্ঠে জানতে চাইল। আমি পস্তাবো কেন? মেঘ এপাশ ওপাশ মাথা দুলিয়ে আস্তে করে বলল। বলবো না। না বললে যেতে দিব না কিন্তু। মেঘ চোল উড়িয়ে সিঁড়ি দিয়ে যেতে যেতে মেকি স্বরে বলল। তুমি যে ভেটো দেবে এটা আমি আগে থেকেই জানতাম, তাই গতকাল রাতেই বড় আব্বু কাকিমণি, বড় আম্মু কাকিয়া, এমনকি আবির ভাইয়ের থেকেও অনুমতি নিয়ে ফেলেছি। কোথায় বিচার দিতে যাবে? যাও। মেঘ এক প্রকার নাচতে নাচতেই রুমে চলে গেছে। মিম ও তার পিছু পিছু ছুটল। তানভীর আগে কটমট করছে। ইদানিং মেঘের দুষ্টামির মাত্রা অনেক বেড়ে গেছে, একা সামলানো যাচ্ছে না। মেঘ আগেও দুষ্টামি করত, তবে লিমিটেড। আবির আসার পর মেঘ অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল। আবিরের সাথে মনোমালিন্যের কারণে 8-9 বছর কথা হয়নি বলে সেই দূরত্বটা কমাতে একটু সময় লেগেছে।
অ্যাডমিশন টেস্টার আবিরের প্রেমে হাবুডুবু খেতে খেতে দুষ্টামির কথা মাথায় আসেনি। এখন সেই দুষ্টামির ভূতটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আবির কোনো কারণে অভিমান করলো মেঘের সামনে। এই অভিমান এক মিনিটও টিকাতেই পারে না। আবির যতক্ষণ না হাসবে ততক্ষণ পর্যন্ত মেঘের আজগুবি কথাবার্তা চলতে থাকে। গতকালও তেমনটাই ঘটেছে। মেঘের একা ঘুরতে যাওয়ার ব্যাপারে আবির রাজি ছিল না, তাই আবিরকে রাজি করাতে মেঘকে বহু কাঠখড় পোড়াতে হয়েছে। এক পর্যায়ে তেলাপোকার আর্তনাদ গল্প শুনিয়ে আবিরকে পটি ঘুরতে যাওয়ার অনুমতি নিয়েছে। তবে অবশ্যই সত্য সাপেক্ষে। আবির মেসেজে 3 পাতার এক লিস্ট পাঠিয়েছে, যেখানে কি করা যাবে না, কি করা যাবে, কিভাবে চলতে হবে সব নির্দেশনা দেওয়া। মেঘ সব শর্ত মেনেই রাজি হয়েছে। মেঘ আর মিম রেডি হতে রুমে চলে গেছে। তানভীর আবিরকে কল দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, ভাইয়া, তোমার কলিজাকে আমি আর সামলাতে পারছি না। সে এখন আমার কলিজার ছিদ্র করে ফেলতেছে। আবির মৃদু হেসে বলল, আর তো কয়েকটা দিন, একটু সহ্য করে নে। তুমি নাকি ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছো? এমনভাবে আবদার করে যে না করতে পারি না। কোথায় যাবে কিছু বলেছে? বন্যা মিনহাজ ওদের সাথে বের হবে বলল। আমি নিয়ে গেলে কি হতো? ইদানিং মনে হয় 2 বান্ধবীর মধ্যে মনোমালিন্য চলছে। ভার্সিটিতে কেউ কারো কথা বলে না। গত 2 দিন বন্যা ভার্সিটিতে আসেনি, কল দিলাম রিসিভও করেনি। আজ আবার ঘুরতে যাচ্ছে, বিষয়টা ঠিক ভালো লাগছে না। তুই ওদের চিনিস না, মনোমালিন্য থাকলেও দেখবি আজকে ঠিক মিলে গেছে। সেটাও ঠিক। আচ্ছা, পরে কথা হবে। ওকে। 3টার দিকে মেঘার মিম সেদিনের কেনা ড্রেস পরে সেজেগুজে বেরিয়েছে। তানভীর সূক্ষ্ম নেটে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। মেঘ যেতে যেতে তানভীর দিকে তাকে জিভ বের করে ভেঙচি কাটল। তানভীর চোখ রাঙ্গাতে মেঘ দাঁত কেলিয়ে চলে গেছে। বাসার সামনে থেকে রিক্সা করে দুপন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। ফোনে লোকেশন দেখে মিনহাজদের দেওয়ার ঠিকানা পর্যন্ত পৌঁছেছে। বন্যারা আগে থেকে সেখানে উপস্থিত। মিনহাজ আর তামিম কাছের একটা বাসায় থাকে। সেখান থেকে একটা টেবিল এনে একটা খালি জায়গায় রেখে তারপর কেকের বক্স রেখেছে। আজ তামিমের মিথ্যা জন্মদিন, সেই উপলক্ষেই এই আয়োজন। গত 5 দিনে বন্যার সাথে মেঘের ফোনে কথা হয়নি বললেই চলে। ক্লাসে দেখা হলো, মেঘ সারাক্ষণ শুধু ভাইয়ের বিয়ে নিয়েই বকবক করেছে। গত 2 দিন বন্যার ক্লাসেও আসেনি বন্যার ব্যাপারে কথা বলার জন্য। গত পরশুদিন বন্যার অনুপস্থিতিতে মিনহাজদের সাথে আলোচনায় বসেছিল মেঘ। মেঘের প্ল্যান জানিয়ে সবার মতামত নিয়ে সব কিছু রেডি করেছে। এমনকি মিনহাজদের থ্রেটও দিয়েছে যেন আবির বা তানভীর কিছু জানতে না পারে। সেদিনই মিনহাজদের আনব্লক করে ফেসবুকে অ্যাড করে ওদের দিয়ে একটা গ্রুপ খুলিয়েছে। সেখানে গত 2 দিন মেঘ আর মিম যা যা করেছে সব আপডেট দিয়েছে। এমনকি গতকাল বিকেলে মিম, আদি আর মেঘ মিলে তানভীরকে জোর করে ফেসিয়াল করেছে, সেই ছবি তুলো গ্রুপে দিয়েছে। বন্যা সব মেসেজ দেখলেও কোনো রিপ্লাই করেনি। তানভীরের ফেসিয়ালের ছবি দেওয়ার পর থেকে বন্যা নেটও নেই। মেঘ সন্ধ্যার পর মিষ্টিকে দিয়ে বন্যার নাম্বারে কল দিয়েছিল। 2-3 বার কল দেওয়ার পর বন্যার ফোন কল রিসিভ করে জানিয়েছে বন্যার 104 ডিগ্রি জ্বর। রাতে মিষ্টি 2-3 বার কল দিয়েও খোঁজ নিয়েছে, কিন্তু মেঘ একবারও কল দেয়নি। আজ দুপুরে মিনহাজ বন্যাকে কল দিয়ে খোঁজ খবর নিয়েছে। বন্যার শরীরে তখনও জ্বর ছিল, তবে কম। মিনহাজ তামিমের জন্মদিনের কথা জানিয়ে খুব জোরাজোরি করে রাজি করিয়েছে। সাথে এটাও বলেছে যেন মেঘের দেওয়ার ড্রেসটা পরে আসে। বন্যা তখনও জিজ্ঞেস করেছিল, আমি যে অসুস্থ এটা মেঘ কি জানে? মিনহাজ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিয়েছিল, জানলে বাকি মেঘের এখান থেকে কথা ভাবার সময় আছে নাকি? সে তার ভাবিকে নিয়ে ব্যস্ত। বন্যা আর কিছু না বলে কল কেটে দিয়েছিল। শুধুমাত্র বন্ধুদের কথা ভেবে শরীরে জ্বর নিয়েও বন্যা আসছে। মেঘ 2 হাত পেছনে রেখে সোজা টেবিলের কাছে দাঁড়ালো। মিম মেঘের পাশে দাঁড়িয়ে সবাইকে সালাম দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, বন্যাপু, তুমি অসুস্থ? বন্যার উত্তর দেওয়ার আগে মেঘ মিমের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, তুই কি বন্যার খোঁজ নিতে আসছিস? যার জন্মদিন তাকে উইশ কর। মিম আস্তে করে বলল। সরি। মিম পরপর মিনহাজের দিকে তাকিয়ে বলল। হ্যাপি বার্থডে তামিম ভাইয়া। মিনহাজ হেসে বলল, আমি তামিম না, মিনহাজ। জানি। এখন আমি কি করব? না মানে, আমার দিকে তাকিয়ে উইশ করলো তাই বললাম। ইচ্ছা করেই করেছি। মানে? আজকাল জন্মদিন। মিম মনে মনে বিড়বিড় করলো। জন্মদিনের নামগন্ধ নিয়ে উইশ নিয়ে পড়ে আছে। তামিম কথা কাটিয়ে বলল, আরে বাদ দেন,
জন্মদিন যারই হোক, কেক সবাই মিলে খাবো। বন্যা চাপা স্বরে বলল। তাড়াতাড়ি কর, বাসায় যেতে হবে। তামিম তপ্ত স্বরে বলল। বাইকে আসার সময় ছুরিটা রাস্তায় পড়ে ভেঙে গেছে। মেঘকে বলেছিলাম ছুরি নিয়ে আসতে। মেঘকে উদ্দেশ্য করে শুধালো। মেঘ বন্যার দিকে তাকিয়ে পেছন থেকে এক হাত সামনে এনে টেবিলে রাখতে মিনহাজ চেঁচিয়ে উঠল। তোকে কেক কাটা প্লাস্টিকের ছুরি আনতে বলছিলাম, তুই মানুষ কাটার ছুরি নিয়ে আসলি কেন? মেঘ বন্যার দিকে তাকিয়ে থেকে উত্তর দিল। কোন কাজে লাগে বলা যায় না। তামিম চোখ বড় করে বলল। ভাবি, আমাদের সেই মুডটা আছে, আজ ইস্পার ওস্পার করেই ছাড়বো। বন্যা ঢোক গিলে শান্ত স্বরে বলল। ওর মোডে থাকার দিন, ও তো মোডেই থাকবে। কেক কাটলে কাট, না হয় আমি চলে যাব। মেঘ ছুরিটা এপাশ ওপাশ ঘুরিয়ে কাঠের টেবিলের মাঝ বরাবর ছুরিটা কুপতে কুপতে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল। আজ এখানে আমি ছাড়া কারোর কথা চলবে না। মেঘের এমন আচরণে বন্যা সহ সবাই কেঁপে উঠল। মেঘ বন্যার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল। তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার সাথে নাটক করার চেষ্টাও করবি না। তালবাহানা করলে একদম মেরে গাছতলায় ফেলে চলে যাব। বন্যা ভ্রু কুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল। কি হয়েছে তোর? স্নিগ্ধ শীতল হাওয়া বইছে। মেঘ টেবিলের পাশ কাটিয়ে বন্যার সামনে গিয়ে দাঁড়ালো। মেঘের দুহাত পেছনে। মিষ্টি ফোন বের করে ভিডিও অন করলো। বাকিরা উৎসুক দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘের বিধ্বংসী মনোভাব দেখে বন্যা কিছুটা ভীত হয়ে আছে। মেঘ রক্তিম আকাশে পানে তাকে উষ্ণ নিঃশ্বাস চেয়ে বন্যার অভিমুখে তাকে বলতে শুরু করলো। আমার হৃদয়ের সবটুকু জুড়ে যাদের অস্তিত্ব আছে তাদের মধ্যে তুই একজন। আমার প্রাণ চঞ্চলে তোর অবস্থান রক্তিম অরুণের মতন। তুই পাশে আছিস বলে আমি বারংবার ভেঙে চুরে নবরূপে রাঙিয়েছি নিজেকে। তোর প্রতি আমার বিশ্বাস সুবিশাল সমুদ্রের গভীরতায় ন্যায় দৃঢ়। তোকে বন্ধু হিসেবে পেয়ে আমার প্রাপ্তির খাতা পরিপূর্ণ হয়ে গেছে। আমি জানি তুই নিজের থেকেও বেশি আমায় ভালোবাসিস, আর আমার থেকেও বেশি ভালোবাসিস আমার ভাইকে। তুই বুঝতেও পারছিস না তানভীর ভাইয়ার জন্য তোর বুকের বাঁ পাশে বিদ্যমান 300 গ্রামের হৃৎপিণ্ডটা প্রতিনিয়ত ঠিক কতটা অস্বাভাবিকভাবে স্পন্দিত হয়। ভাইয়ার তমচ্ছন্ন সহিংসু হৃদয়ের একগুচ্ছ আতশবাজি তুই, বিষাদে ন্যস্ত অভিপ্রায়ে একমাত্র প্রণয়িনী তুই। ভাইয়ার বেপরোয়া জীবন নবলন্ধ সাজানোর উপদেষ্টা হবি তুই। কথা দিচ্ছি ভাইয়ার জীবনে অদ্বিতীয়া হয়ে থাকবি সারা জীবন। বন্যা হতবিহ্বল দৃষ্টি নিয়ে বন্যার নিস্তব্ধ আঁখি যুগল মেঘের অভিমুখে স্তব্ধ হয়ে আছে। মেঘ হাঁটু গেড়ে বসে পেছন থেকে গোলাপ ভর্তি হাত সামনে এনে বন্যার দিকে ধরে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো। তুই কি ভাইয়ার কল্পনার রাজ্যের কল্পতরু হবি? তার সংকীর্ণ সাম্রাজ্যের মহারানী হবি? বন্যার চোখ টলমলো করছে। জ্বরে ঘরে ভার হয়ে থাকা মাথাটা অনবরত ঘুরছে। মরসিন গালপে অশ্রু গড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। গত 5 দিন গুমড়ে কুমড়ে অনেক কেঁদেছে, যেটা বন্যার চোখ মুখ দেখলেই বোঝা যায়। বন্যার 2 চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। মেঘ মিমের দিকে তাকিয়ে গুরুভার কণ্ঠে বলল। তোকে কি দাওয়াত দিয়ে আনতে হবে? মিম থতমত খেয়ে বলল। সরি, তোমার কথা শুনে টাসকি খেয়ে ফেলেছিলাম। মিম এগিয়ে এসে মেঘের পাশে হাঁটু গেড়ে বসে সেই ফুলের তোড়ায় হাত রেখে দুজনেই একসঙ্গে উচ্চস্বরে বলে উঠল। আপনি কি আমাদের ভাবি হবেন? তানভীর খানের একমাত্র বউ হবেন? বন্যার শরীর কাঁপছে। মেজা চোখে মেঘার মিমের দিকে তাকিয়ে আছে। তামিম রাশভারী কণ্ঠে বলল। বন্যা ভাবি তাড়াতাড়ি রাজি হন, নয়তো মেঘ ভাবির মাথায় আবারও গরম হয়ে যাবে। বন্যা সবার দিকে তাকালো। মিনহাজ তামিম সাদিয়া একসঙ্গে দাঁড়িয়ে আছে। মিষ্টি একাই ভিডিও করছে। বন্যা পুনরায় মেঘেদের দিকে তাকালো। মেঘ স্ট্রং থাকলেও মিম এক পায়ের উপর নিজের ভার রাখতে না পেরে মেঘের উপর হেলে পড়েছে। মেঘ তড়িঘড়ি করে চেঁচিয়ে উঠল। আরে বেডি, তাড়াতাড়ি হ্যাঁ বল, পড়ে যাচ্ছি তো। বন্যা ফুল ধরতে ধরতে বিহ্বলতায় উত্তর দিল। ইনশাল্লাহ তোমাদের ভাবি হব আমি। ততক্ষণে মিমের শরীরের ভরে মেঘ মাটিতে পড়ে গেছে।
মিম মেঘের উপর পড়েছে। বন্যার এক হাতে ফুল অন্য হাতে মেঘের ঘাড়ে ধরে আটকাতে গিয়ে নিজের অন্যায় টান খেয়ে বন্যাও মেঘেদের উপর পড়েছে। বন্যা তখনও এক হাতে মেঘের কাঁধ আঁকড়ে ধরে আছে, যেন মাথায় চাপ না খায়। মিষ্টির ভিডিও তখনও চলমান। সাদিয়া তামিম দ্রুত এগিয়ে গেছে। সাদিয়া মিমকে টেনে তুলেছে। মিমের পায়ে অল্প চাপ খেয়েছে, তাই ব্যথায় আর্তনাদ করছে। মিষ্টি মিনহাজকে ফোন দিয়ে তাড়াতাড়ি মেঘার বন্যাকে টেনে তুলেছে। ব্যথা পেয়ে যেমন তেমন নতুন জামাগুলোতে মাটি আর ময়লা লেগে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। মিনহাজ, তামিম আর সাদিয়া হাসতে হাসতে একদম বসে পড়েছে। মিনহাজ হাসতে হাসতে বলল, আমার জীবন দেখা সেরা প্রপোজ সারা জীবন মনে থাকবে। দেখবি তো ননদ ভাবি সম্পর্ক সারা জীবন এমনই থাকবে। যাই করতে যাবে একটা অঘটন ঘটাবি। মেঘ হুঙ্কার দিয়ে উঠল। চুপ থাক, নয়তো তোর মুখে কস্টেপ লাগাই দিব। মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সরি, তুই ভাইকে ভালোবাসিস এটা তোকে বোঝাতে 5 দিন তোর সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি। সরি বেবি। বন্যা কোনো কিছু না বলে আচমকা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। কান্না ভেজা দু চোখ বেয়ে আবারও পানি ঝরছে। মেঘও বন্যার পিঠ বরাবর দুহাত পেঁচিয়ে ধরেছে। বন্যা এবার হামাও করে কান্না শুরু করেছে। এত বছরের বন্ধুত্বে বন্যাকে কখনো এভাবে কাঁদতে দেখেনি মেঘ। বরাবরই চুপচাপ আর শান্তশিষ্ট থাকে, কাঁদলেও কখনো কারোর সামনে কাঁদে না। অথচ আজ সেই মেয়ে খোলা আকাশের নিচে অবাধে কেঁদে চলেছে। মেঘ শীতল কণ্ঠে বলল। বন্যা কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলতে শুরু করলো। মেঘ বন্যাকে নিজের কাছ থেকে সরিয়ে দু চোখ মুছে শান্ত কণ্ঠে বলল, সরি তো, প্লিজ এভাবে কান্না করিস না। আমি জানতাম তুই ভাইয়াকে ভালোবাসিস, কিন্তু তোকে সরাসরি জিজ্ঞেস করলে তুই কখনোই স্বীকার করতি না, তার জন্য আমাকে এসব করতে হয়েছে। প্লিজ সরি। আমি বুঝতেও পারিনি কবে আমি ওনাকে এত বেশি ভালোবেসে ফেলেছি। তো সেদিন ওই মেয়ের ছবি দেখানোর পর থেকে এখন পর্যন্ত আমি ঠিকমতো ঘুমাতে পারিনি, খেতে পর্যন্ত পারিনি। আমার নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল। সারাক্ষণ মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলছি, কি যেন নেই আমার, চারপাশ শূন্য লাগছিল আমার। আমি ওনাকে অনেক ভালোবাসি বেবি। আমার ভাবি হতে তুই সত্যি রাজি তো? বন্যা মলিন হেসে বলল, রাজি, কিন্তু মেঘ স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কিন্তু কি? তুই যে বলছিলি আজ মেয়ে দেখতে যাবি। লে হালুয়া, তুই কি ছেলে নাকি? বন্যা শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, তুই ফাজলামো করিস না। ওই মেয়েটা কে ছিল? আমি চিনি না, ফেসবুকে পেয়েছিলাম। ফাজিল মেয়ে। কিন্তু বললি যে তোর ভাই রাজি। ওমা, ভাইয়া তোকে লাভ করলে রাজি হবে না? তোর ভাই আমার পছন্দ করে না, ডিরেক্ট ভালোবাসে। তোকে বলেছে? মেঘ বিষণ্ণ চিত্রে তাকিয়ে বলল, বললে আজ আমাদের জায়গায় ভাইয়া থাকতো আর আমরা ক্যামেরাম্যান থাকতাম, বুঝলি? অনেক চেষ্টা করার পরেও ভাইয়া যখন কিছু বলছিল না, তখন বাধ্য হয়ে আমাকে এই পথ বেছে নিতে হয়েছে। ভাইয়া কবে বলবে সে আশায় থাকলে আমি মরে ভূত হয়ে যেতাম। তার থেকে নিজের মনের ভাব প্রকাশ করে ফেললাম। মেঘ একটু থেমে আবার বলে উঠল, আবির ভাইয়ের মতো ডায়লগ দেয়, তোকে বৌমণি ডাকার জন্য যদি অধিকার নামায় স্বাক্ষর করতে হয়, তবে আমি সেই অধিকার নামায় স্বাক্ষর করে হলেও তোকে বৌমণি ডাকবো। তুই আমার ভাবি, মানে আমারই ভাবি। পৃথিবীর কেউ তোকে আমার ভাবি হওয়া থেকে আটকাতে পারবে না, ইনশাল্লাহ। বন্যা আনমনে হেসে বলল, ইনশাল্লাহ। মিম এক পা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেঘেদের কাছে আসতে আসতে বলল, বন্যাপু, আমি যে তোমার ছোট ননদ, এটা কি তোমার মনে আছে? বন্যা আলতোভাবে মিমকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, ওলে সোনা, তুমি আমার কিউট ননদি। তোমাকে আমি কিভাবে ভুলবো বলো? মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল। আজ কিউট না বলে মিনহাজ ঠাট্টার স্বরে বলে উঠল, আপনি কিউট না বললেই একজন নিজের জ্ঞান জীবন দিয়ে আপনাকে আগলে রাখে। আপনার দিকে কেউ নজর দেওয়ার আগেই আত্মরা করে ফেলে। আপনার মুখে এসব সাজে না ভাবি, বরং আমি আর তামিম এইসব বললে মানা যেত। তামিম পাশ থেকে বলল। সহমত বন্ধু। বন্যা হঠাৎ জিজ্ঞেস করলো, তামিমের না জন্মদিন, কেক কাটবো না? মেঘ ভেঙচি কেটে বলল, আমার ভাইয়ের সাথে যুদ্ধ করে আসছি, আমি তামিমের জন্মদিন করতে নাকি? হ্যাঁ। মেঘ নিজের হাতে বক্স থেকে কেক বের করলো। কেকের উপর লেখা প্রিয় বন্যা ভাবি। হ্যাঁ হ্যাঁ, মেঘ বলল।
দুটো অপশন দিলাম, যে কোনো একটা বেছে নিতে পারিস। এখানে দুটো অপশন। অবশ্যই, একটা আমার অপশন আর একটা মিমের অপশন। কেক কেটে খেয়ে সবাইকে নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যার আগে আগে বাসায় না গেলে নিশ্চিত বকা খাবে। রেস্টুরেন্টে বন্যা আর মেঘ পাশাপাশি বসে খাচ্ছে আর ফিস ফিস করে গল্প করছে। মেঘ সবার উদ্দেশ্যে হুঙ্কার দিল, আমার ভাই কিংবা আমার ওনার কানে যদি আজকের ঘটনার একাংশ যায়, তাহলে তোদের সাথে চিরদিনের জন্য বন্ধুত্ব ভেঙে দিব। আর বন্যা, তোকেও সাবধান করছি, তুই আমাদের ভাবি, কিন্তু তানভীর ভাইয়ের প্রেমিকা না। ভাইয়া প্রপোজ না করা পর্যন্ত তুই যদি কোনো প্রকার আলগা পিরিত দেখাস, তাহলে তোকেও দেখে নিব। ঠিক আছে, তাড়াতাড়ি কর, জ্বর বাড়তেছে, শরীর খারাপ লাগছে, বাসায় চলে যাব। রিক্সা দিয়ে এত দূর গেলে আরও বেশি কষ্ট হবে। দাঁড়া, ভাইয়াকে কল দিচ্ছি। এই না না, প্লিজ ওনাকে কল দিস না। চুপ কর, বসে থাক। আমার বেস্ট ফ্রেন্ডকে বউ বানানোর যোগ্যতা না থাকলে বিয়ে কিভাবে দিব? মেঘ তানভীরকে কল দিয়ে আসতে বলেছে। তানভীরও চটজলদি রেডি হয়ে রওনা দিয়েছে। ওদের খাওয়া শেষ হতে হতে তানভীর চলে আসছে। সবার থেকে বিদায় নিয়ে তানভীরের সামনে আসতেই তানভীর পরপর তিনজনের দিকে তাকালো। তিনজনের জামার অবস্থা দেখে তানভীর গম্ভীর কণ্ঠে শুধালো, তোরা কি ফুটবল খেলতে গিয়েছিলে? মেঘ একটা বক্সে হেলাকা এক টুকরো কেক তানভীরের মুখের সামনে ধরে বলল, এটা পুরস্কার, এবার হাঁ করো। কিসের পুরস্কার? আর কেকে হ্যাঁ লেখা কেন? তুমি আমাদের ভালোবাসো না? হ্যাঁ। এটাই লেখা, এখন হাঁ করো। তানভীর হাঁ করতে মেঘ কেক দিয়ে অস্থির হয়ে বলল, এখন চলো, আমার বেবি অসুস্থ। মেঘ আর মিম দ্রুত গাড়ির দিকে চলে গেছে। বোনার মাথা ঘুরছে, তবু আস্তে করে পা বাড়ল। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে তোমার? জ্বর। জ্বর শব্দটা কানে বাজতে তানভীর এগিয়ে এসে বন্যার কপালে হাত রাখল। সঙ্গে সঙ্গে বন্যার শরীর ঝাঁকুনিতে উঠেছে। মেঘ আর মিম দূর থেকে এই দৃশ্য দেখে মেঘ দ্রুত দু হাতে মিমের চোখ ঢেকে মেকি স্বরে বলল, রোমান্টিক সিন দেখার সময় হয়নি তোর। তানভীরের পেশিবহুল হাতে নজর পড়তে বন্যা চোখ নামিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, আচ্ছা। হাত সরাবো কেন? এত জ্বর নিয়ে বাইরে ঘুরছো কোন সাহসে? আর হাতে এত ফুল কেন? কে দিয়েছে? কে কি বা কিসের ছিল? বন্যা কি বলবে বুঝতে না পেরে আস্তে করে বলল, তামিমের। এতটুকু বলতেই তানভীর কপাল থেকে হাত ছুড়ি চিৎকার করলো, তামিম তোমায় ফুল দিয়েছে? না না, তাহলে কে দিয়েছে? মেঘ। সত্যি তো? বিশ্বাস না হলে মেঘকে জিজ্ঞেস করুন। ওনাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। ডক্টর দেখিয়েছিলে? না, ওষুধ খেলেই কমে যাবে। তানভীর অগ্নি দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি এত কেয়ারলেস কেন? সেদিন বললাম প্রেশার কম, খাওয়া দাওয়া করতে ঠিক মতো, কথা মানলে না কেন? উল্টো জ্বর বাঁধিয়েছো। বোনা কিছু না বলে মাথা নিচু করে চলে যাচ্ছে। তানভীর পেছন পেছন গজগজ করতে করতে যাচ্ছে। কল দিলে রিসিভ করো না, কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করো না, নিজের যত্ন পর্যন্ত নেও না। এর থেকে রোবটও শতগুণে ভালো। বোনা সামনে যেতে যেতে তানভীরের কথা শুনে মুচকি হাসলো। বোনাকে ডাক্তার দেখে ওষুধ আর কিছু ফল কিনে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর ওরা বাসায় আসছে। সারাদিনে ক্লান্তিতে মেঘ মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে। ফোন টেবিলের উপর সাইলেন্ট অবস্থায় পড়ে আছে। আপির সন্ধ্যা পর সবার সাথে কথা বলার সময় মেঘের কথা বলতে চেয়েছিল, কিন্তু মেঘ আশেপাশে নেই শুনে তেমন জোরও করেনি। কিন্তু মেঘের সঙ্গে কথা বলার জন্য মনটা ছটফট করছে। মেঘেদের বাসায় পৌঁছে দিয়ে তানভীর একটা কাজে শহরের বাইরে গেছে, আগামীকাল ফিরবে। মেঘের সাথে কথা বলার জন্য 2-3 বার আম্মু মামুনি নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের কথা বলতে পারছে না। কাকিয়ার ফোন প্রায় সময় মিমের কাছে থাকে, সেইভাবে কাকিয়াকেও কল দিয়েছে, কিন্তু আজ ফোন কাকিয়ার কাছে। আবির এক পর্যায়ে বাধ্য হয়ে ফুপ্পিকে কল দিল। ফুপ্পি এশার নামাজ পড়ছেন, তাই জান্নাত ফোন রিসিভ করে সালাম দিল। জান্নাতের কণ্ঠ বুঝতে পেরে আবির সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তবে রেগে আছি। কেন আপু? ভাইয়া, আজ আমি তোমার ভাবি হিসেবে কথা বলছি। জি ভাবি, বলুন। জান্নাত মনমরা হয়ে বলল, আমাদের বিবাহবার্ষিকীতে মেক্কা আসতে দিলেন না কেন? আম্মুকে দিয়ে তোমাকে কতগুলো কল দিলাম, আমি নিজেও দিলাম, তানভীর ভাইকে পর্যন্ত কতগুলো কল দিয়েছি। এটা কি তুমি ঠিক করলে?
আবির মুচকি হেসে বলল, আমি চিন্তা করেছি আমার বউকে এখন থেকে একা কারো বাসায় যেতে দিব না। একা একা ঘুরলে আমার কথা ভুলে যাবে। এই যে আজ বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে সারা দিনেও আমার খোঁজ নেয়নি। একদম ঠিক করেছে। এত বউ পাগল যেহেতু বউকেই নিয়েই চলে যাইতা। আমি তো নিয়ে আসতামই, কিন্তু আপনার মামা শ্বশুর মানে আমার আব্বাজান শুনলে হার্ট অ্যাটাক করে ফেলবেন, এই ভয়ে আনতে পারিনি। মেঘের আব্বু শুনলে মনে হয় হার্ট অ্যাটাক করতো না। জি না, আমার শ্বশুর অনেক স্ট্রং, আর ওনাকে যদি আজ বলি মেয়েকে পাঠিয়ে দিতে উনি এক কথায় রাজি হয়ে যাবেন। জান্নাত উত্তেজিত কণ্ঠে বলল, সত্যি? মেজো মামা জানে? তুমি বলে ফেলছো। আমি বলিনি, কিন্তু উনি রাজি। এটা আবার কেমন কথা? এটা এমনই কথা, সেসব বাদ দেন। এখন আমার বাসায় ফোন দিয়ে আমার বউটাকে ঘুম থেকে উঠিয়ে আমাকে কল দিতে বলুন। বউকে খুব মিস করছি। আমাকে এসব বলতে তোমার লজ্জা লাগছে না? আপনি বললেন আজ আপনি আমার ভাবি, তাই দেবর হিসেবে ভাবির কাছে আবদার করাই যায়। রাখছি এখন। আচ্ছা। জান্নাত যথারীতি হালিমা খানকে কল দিয়ে মেঘের সাথে কথা বলার নাম করে মেঘকে ঘুম থেকে তুলে আবিরের কথা বলেছে। মেঘ তড়িৎ বেগে উঠে ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে সে আবিরকে কল দিল। আবির অডিও কল কেটে ডিরেক্ট ভিডিও কল দিল। মেঘ ঘুমু ঘুমু চোখে তাকিয়ে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে তপ্ত স্বরে বলল, কারো কি আমার জন্য বিন্দুমাত্র চিন্তা হয়? সরি, ঘুমিয়ে পড়েছিলাম। আমিও সরি ঘুম ভাঙানোর জন্য। মেঘ মুচকি হেসে বলল, আপনার এই পরিবর্তনের পেছনে নিশ্চিত কোনো রহস্য আছে। কি রহস্য বলুন তো? আবির লাজুক হেসে বলল, আমি বলুম না, আমার শরম করে। মেঘ চক্ষু যুগল প্রশস্ত করে বলল, আপনার শরমও আছে? আবির উত্তর না দিয়ে মেঘের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। মেঘ বারবার ডাকছে, কিন্তু আবির নজর স্থির। মেঘ এবার রাগী স্বরে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার যেহেতু মনে হয় আমি নির্লজ্জ, তাই আজ থেকে আমি নির্লজ্জের মতো আচরণ করব। মেঘ আহম্মকের মতো তাকিয়ে আছে। আবিরের দৃষ্টি মেঘকে বরাবরই নাজেহাল করে। সেই সঙ্গে আবিরের উল্টাপাল্টা কথাতে মেঘ এখন হতবিহ্বল। আবির খানিক চুপ থেকে মোলায়েম কণ্ঠে শুধালো, শুনলাম কোথায় পড়ে গিয়ে জামা কাপড় নষ্ট করে আসছিস? শরীরে ব্যথা পেয়েছিস? না, তেমন ব্যথা পাইনি, কোমরে একটু লাগছে। কি করতে গেছিলি? একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়েছিলাম, কাউকে বলা যাবে না। আমাকেও বলা যাবে না? আপনাকে অবশ্যই বলবো, কিন্তু এখন না প্লিজ। আপনি দেশে ফিরলে আপনাকে সারপ্রাইজ দিব। এখন কিন্তু আমার ভয় হচ্ছে। আবিরের মুখে অপ্রত্যাশিত কথা শুনে মেঘ বাগাড়ম্বর পূর্ণ হয়ে গেছে। গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, ওহ নো, আপনি আমায় ভয় পান কতটা? আবির ভুরুকুচকে চাপা স্বরে বলল, আপনাকে না, আপনার কর্মকাণ্ডকে ভয় পাই। আবিরের আদরে ভঙ্গির কথোপকথন শুনে মেঘ লজ্জায় নুয়ে পড়েছে। মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না। মেঘের দুগাল লাল হয়ে গেছে, নাকের ডগে ঘাম জমে চিকচিক করছে। অডিও কলে আর মেসেজে মেঘের কথার রাজত্ব চলো। ভিডিও কলে আবিরের সাথে কথা বলতে মেঘের হিমশিম খেতে হয়। গত 1.5 বছরে আবির যতটা ভদ্র থাকার চেষ্টা করেছে, এই 2-3 মাসে ভদ্রতার সেই মুখোশ সরে গেছে। সব বিধি নিষেধ ভুলে মেঘকে আপন করার এক বিচিত্র প্রচেষ্টা চলছে। আবিরের অব্যক্ত দৃষ্টি সর্বক্ষণ কিছু ব্যক্ত করতে চায়, আর সেই অবাচ্ছিত দৃষ্টিতে মেঘ বারংবার ঘায়েল হয়। আবিরের সাথে যতবার কথা হয়, কল কাটার আগে মেঘের শেষ কথা থাকে, আই মিস ইউ। আবিরকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কাটে প্রতিবার। মেঘের এমন কর্মকাণ্ডে নিঃশব্দে হাসা ছাড়া আবিরের আর কিছুই করার থাকে না। রাত 11টার দিকে তানভীর বন্যার নাম্বারে কল দিল। আজ প্রথম কলটাই রিসিভ হলো। বন্যা মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জ্বর কমেছে? কিছুটা। ওষুধ খেয়েছো? জি, আপনি খেয়েছেন? না। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত রাত হয়ে গেছে, এখনো খাননি কেন? একটা কাজে শহরের বাইরে আসছিলাম, অনেক রাত হয়ে গিয়েছে, তেমন দোকানপাট খোলা নেই। 2-1টা খোলা আছে, কিন্তু খাবারের মান তেমন ভালো না, তাই খেতে ইচ্ছে করে। সারা রাত না খেয়ে থাকবেন? তুমি হঠাৎ আমার খাবার নিয়ে এত চিন্তা করছো কেন? ঘটনা কি? আমার সামান্য জ্বর দেখে আপনি সন্ধ্যায় যেভাবে ডাক্তার দেখাতে উতলা হয়ে গেছিলেন, তখন কি আমি কিছু বলেছি? এটাকে সামান্য জ্বর বলে না বন্যা।
103-104 ডিগ্রি জ্বর কখনোই স্বাভাবিক না। তার থেকে বড় কথা, এত জ্বর নিয়ে তুমি ঘুরতে বের হলে কোন বিবেকে? এটা তোমার ম্যাচুরিটি? আমি কখন বললাম আমি ম্যাচিওর? তাছাড়া আজ না বের হলে হয়তো জীবনের সেরা মুহূর্তটা মিস করতাম। মানে কিসের সেরা মুহূর্ত? তেমন কিছু না, তবে অনেক কিছু। বন্ধুর মতো তুমিও শুরু করো না প্লিজ। এমনিতে খাইনি, মাথা ঘুরছে। তোমার কথা শুনে মনে হচ্ছে এখন বেহুশ হয়ে যাব। কি হয়েছে বলো প্লিজ। বোনা ফিস ফিস করে বলল। আপু আসছে, বাই। বোনা কল কেটে দিয়েছে। তানভীর থম মেরে বসে আছে। একটু পর আবিরকে মেসেজ দিল। খানিক বাদেই আবিরের কল আসছে। রিসিভ করতেই আবির বলল, তোকে আমি একটা কাজ দিয়েছিলাম, তা না করে এত রাতে কার সাথে কথা বলছিস? তানভীর স্বাভাবিক কণ্ঠে জানালো, বন্যার সাথে কথা বলেছিলাম, আর তোমার কাজ শেষ করেই কথা বলছি। আমি তো তোমার মতো না, যেসব কাজ ফেলে বইয়ের সাথে প্রেম করতে লেগে যাবো। ধুর, বেশি কিছু বলতেও পারি না, কারণ বোনটাও আমারই। আবির ঠাট্টার স্বরে শুধালো, এত রেগে আছিস কেন? কি হয়েছে ভাই? রেগে থাকবো না, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। সব কিছু ফাইনাল, তোর সিদ্ধান্ত নেওয়ার জন্য জাস্ট কল দিয়েছি। 2 মিনিটের আলাপ, সেখানে তুমি আমি কল তো রিসিভ করলাই না, উল্টো আমায় ব্লক করে দিলা। এখন আবার আমায় বলতে আসছো আমি কাজ ফেলে কার সঙ্গে কথা বলি? বাহ ভাই। আবির স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে বলল, প্রেমের সময় যারা বাগড়া দেয় তারা মানুষরূপী আগাছা, বুঝলি? আমি আগাছা হলে তুমিও আগাছা। আমার প্রেমের সময় তুমি ঝগড়া দিয়েছো। হয়েছে, আমি মানছি আমি আগাছা। শুধু তুমি না, সবার জীবনেই আগাছা আমি। বেকুবের মতো এক মেয়ের প্রেমের প্রস্তাবে রাজি হয়ে বাসার সবার চোখে আগাছা হয়েছি। ওই মেয়ের জন্য নিজের পড়াশোনা ধ্বংস করেছি। রাজনীতির নামে মুখোশধারী মানুষের সাথে প্রতিনিয়ত বাঘ বিতঙ্গই চড়াচ্ছি। এখন একজনকে মন থেকে ভালোবাসি, কিন্তু তার জীবনেও আমি ভিলেন পদে আসি। আহারে, আগাছাময় জীবন আমার। আবির মোলায়েম কণ্ঠে বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করলো। তানভীরের সভাপতি নির্বাচনের 1 বছর কেটে গেছে। 3 বছরের কমিটি এই 1 বছরে তছনছ হয়ে গেছে। কমিটির সদস্যের ঐক্যবদ্ধ জোট ভেঙেছে আরও 3-4 মাস আগে। সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক আর সাংগঠনিক সম্পাদকের একের পর এক দ্বন্দ্বে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে তানভীর। স্থানীয় নেতা সহ এমপি মন্ত্রীরাও সমস্যার সমাধান করতে পারছে না। মিটিংয়ে সব মেনে নিলেও সুযোগে একজন আরেকজনের মাথা ফাটাতে ব্যস্ত। তানভীরের সঙ্গে কারো পার্সোনাল শত্রুতা নেই ঠিকই, কিন্তু চোখের সামনে নীতিবিরোধী কর্মকাণ্ড সহ্য করতে পারছে না। সেই সঙ্গে বন্যাকে নিয়ে আছে তার সুদূর চিন্তা ভাবনা। বন্যার বাবা সরকারি চাকরিজীবী, বড় বোনও তাই। এমনকি বন্যার আত্মীয় স্বজন বেশিরভাগই সরকারি চাকরিজীবী। বন্যার আপুর জন্য সরকারি চাকরিজীবী ছেলে খোঁজা হচ্ছে। সেখানে বন্যা তার বোনের থেকেও বেশি ব্রিলিয়ান্ট, দেখতে শুনতে মাশাআল্লাহ। তাই স্বাভাবিকভাবেই বলা যায় বন্যাকে বিয়ে করার জন্য তানভীরের বিন্দুমাত্র যোগ্যতাও নেই। বন্যাদের বংশের কেউ কখনো রাজনীতি করেনি। সেখানে তানভীরদের বাসায় স্বয়ং আলী আহমেদ খান এককালে এলাকার সুপরিচিত রাজনীতিবিদ ছিলেন। গ্রামের বাড়িতে এখনো অনেকে ওনাকে নেতা হিসেবেই চিনেন। পারিবারিক ও ব্যক্তিগত শত্রুতার কারণে একসময় রাজনীতি ছেড়ে গ্রামের সাথে সম্পর্ক ছিন্ন করে ঢাকায় চলে আসেন। হয়তো বাবার রক্তের টানে কলেজ জীবনে আবিরও টুকটাক রাজনীতিতে জড়িয়েছিল। তবে পুরোপুরি জন্মের আগেই কলেজের এক স্যার আবিরকে বুঝিয়ে রাজনীতির চিন্তা ছাড়িয়ে পড়াশোনার প্রতি মনোযোগী করেন। আব্বু আর স্যারের কথা মেনে আবিরও রাজনীতি নিয়ে তেমন ভাবেনি। কিন্তু তানভীর আবিরের মতো না। ওই মেয়ের কারণে বাসায় যখন ঝামেলা হয়েছিল, তখন 2-3 নেতা আলী আহমেদ খান ও মোজাম্মেল খানকে বাজে কথা বলেছিলেন। সেখান থেকেই তানভীরের ভেতর জেদ কাজ করে আর সে রাজনীতি করার সিদ্ধান্ত নেয়। রাজনীতি করতে না দিলে পড়াশোনা করবে না বলে হুমকি পর্যন্ত দিয়েছিল। তখন বয়স কম ছিল আর তানভীর এতটাই জেদি ছিল যে আবিরও তাকে মানাতে পারেনি। তাই বাধ্য হয়ে তানভীরকে বেশ কিছু শর্ত দিয়ে আবির রাজি হয়েছিল। কয়েক বছরই তানভীরের মন উঠে গেছে।
একদিন কথায় কথায় মেঘের মুখে শুনেছে বন্যার রাজনীতি একদম পছন্দ না, তাই ইদানিং তানভীরের মাথায় ভূত চেপেছে সে রাজনীতি ছেড়ে পড়াশোনা করবে, চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করবে। একটা সময় তানভীরের রাজনীতির জন্য আবিরকে প্রচুর বকা খেতে হয়েছিল, তবে এখন সবাই মোটামুটি স্বাভাবিক। তানভীরকে নিয়েও কারো কোনো মাথা ব্যথা নেই। অথচ তানভীরে হুট করে সিদ্ধান্ত নিয়েছে সেই অমার্জিত রাজনীতি আর করবে না, যেখানে এক কমিউনিটির অন্তর্ভুক্ত সদস্যরা নৈতিকতা ভুলে একে অপরের সঙ্গে দাঙ্গায় জড়াতে পারে। সেই নোংরা রাজনীতিতে তানভীর থাকবে না। এমপি তানভীরের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সে তার জেদ থেকে এক চুলও নড়বে না। আবিরকে কল দেওয়ায় আবিরও নীরব কণ্ঠে বলেছিল, আমার ভাই যা বলবে তাই হবে। আমি আমার ভাইকে খুব ভালোবাসি। ও যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। ও রাজনীতি করতে চেয়েছে, আমি তাতেও সাপোর্ট করেছি। আর এখন সে যে সিদ্ধান্ত নিয়েছে তাতেও সাপোর্ট করব, কারণ আমি আমার ভাইকে কারোর প্রতিহিংসার আগুনে জ্বলতে দেখতে পারবো না। অতি সামান্য একটা বিষয় নিয়ে কমিটিতে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তার প্রভাব যে আমার ভাইয়ের উপর পড়বে না তার কি গ্যারান্টি আছে? আজ নয়তো কাল কেউ যে আমার ভাইয়ের উপর অ্যাটাক করবে না তার কি নিশ্চয়তা আছে? এমপি আবিরকে বোঝাতেও ব্যর্থ হয়েছেন। ওনাদের ইচ্ছে ছিল তানভীরকে সভাপতি পদে রেখে বাকি কিছু সদস্য যুক্ত করে জেলা ভিত্তিক নতুন করে কমিটি গঠন করে ফেলা, কিন্তু তানভীর রাজি না থাকায় নতুন করে আবারও সবকিছু করতে হবে। সেসব ভেবে সবে কিছুটা চিন্তিত। আগামী সপ্তাহে মিটিং ডাকা হয়েছে, সেদিন সবকিছু ঠিকঠাক হলেও কমিটি ঠিক থাকবে, না হয় অফিসিয়ালি মিটিং বাতিল করা হবে। তানভীরের সেসবে চিন্তা নেই। আর তানভীরকে ব্যস্ত রাখতে আবি ইচ্ছে করে অফিসের কাজসহ বেশ কিছু কাজের জন্য তানভীরকে চাপে রেখেছে। দুপুর থেকে রাকিবের ফোনে রিয়া আর জান্নাত এক নাগাড়ে কল দিয়ে চলেছে। বাধ্য হয়ে 4টা নাগাদ রাকিব অফিস থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। রিয়াজ সারাদিন ধরে মেঘের জন্য রান্না করেছে, সেগুলোই রাকিবকে দিয়ে পাঠাবে। রিয়ার সঙ্গে সঙ্গে জান্নাতও বায়না ধরেছে মেঘের জন্য খাবার পাঠাবে। রাকিবের কিছুই জানতো না। অফিস থেকে এসে এত আয়োজন দেখে হতভম্ব হয়ে গেছে, কারণ জিজ্ঞেস করে রিয়া বলেছে মেঘের আব্বু বিয়েতে রাজি। সেই খুশি তাদের সামান্য আয়োজন। আবিরের আব্বু রাজি হলে বিশাল আয়োজন করবে। রিয়ার কথা শুনে রাকিব রীতিমতো আশ্চর্যজনিত হয়েছে। মেঘের আব্বু আবির মেঘের সম্পর্কে রাজি, এটা রাকিব জানে না, অথচ রিয়া জান্নাত জানে। এটা ভেবেই হতাশ হচ্ছে। ফ্রেশ হয়ে আবিরকে কল দিল। আবির কল রিসিভ করতেই রাকিব বলে, ভালোই তো, আজ শ্বশুরকে রাজি করিয়ে ফেলেছিস, কাল বাপকেও রাজি করিয়ে ফেলবি, পরশু বউকে নিয়ে বিদেশে পাড়ি জমাবি। এদিকে তোর যে রাকিব নামের একটা বন্ধু ছিল সেটা বেমালুম ভুলে যাবি, বন্ধুত্বের সম্পর্কও ভেঙে দিবি। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, 7 বছরের দূরত্বে যে বন্ধুত্ব ভাঙেনি, 5 মাসে সে বন্ধুত্ব কি ভাঙবে? আর শ্বশুর রাজি এটা তোকে কে বলছে? রান্না তার রিয়া বলল তারা এই খুশিতে সারাদিন ব্যাপী রান্না করছে তোর বউকে খাওয়ানোর জন্য। মানে কি এসবের? মনে রাখ, আগে বল তোর শ্বশুর আসলেই কি রাজি? কথা বলেছিস তুই? তুই কি পাগল হয়েছিস? এখন কথা বললে উপায় আছে? একদিন রিয়াক্ট করে চিন্তায় আছি। রাগে 6 মাসের হুমকি তো দিয়েছি ঠিকই, কিন্তু মানলে বিশ্বাস কবে না সব ভুলে বিয়ের আলোচনা শুরু করে দেন। আর এখন যদি এখান থেকে আমি এই কথা তুলি, দেখা যাবে কাল সকালেই মেয়ের বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দিবেন। জান্নাতকে কি বলেছিস তাহলে? জান্নাতের সাথে মজা করছি। সে কাল ভাবির মতো আচরণ করেছে, তাই আমিও দেবরের মতো দুষ্টামি করেছি। পুরোটা দুষ্টামি ছিল এমনটা নয়, কারণ আমার শ্বশুরের এমন আচরণ আমাকেও বেশ ভাবাচ্ছে। কেন, কি হয়েছে? আমি রাগ করে বাসা থেকে চলে যাওয়ার পর থেকে চাচ্চু অনেক শান্ত হয়ে গেছেন। মেঘের বিয়ের জন্য নিজে উঠে পড়ে লেগেছিলেন, আবার নিজেই চুপ হয়ে গেছেন। এমন কেন করলো আমি জানি না, তবে সন্দেহ করছি। এত বছর আব্বুর সাথে আমার রেগুলার কথা হতো, চাচ্চুর সাথে 7 দিনে একদিন কিংবা 15 দিনে একদিন 2 মিনিটের জন্য কথা হতো। অথচ এবার আমি এখানে আসার পর থেকে আব্বুর থেকে বেশি চাচ্চুর সাথে কথা হচ্ছে। রেগুলার দুবেলা করে উনি নিজেই ফোন দেন। এমন না যে শুধু প্রজেক্টের জন্য উনি চিন্তিত, এমনিতেই খোঁজ নেন কি করছি, খাচ্ছি কিনা ঠিকমতো, কবে ফিরবো, শরীর ঠিক আছে কি, আরও অনেক কিছু। আগে যেসব কথা আব্বু বলতো সেসব কথা এখন চাচ্চু বলেন। ওনার এমন আচরণে মাঝে মাঝে মনে হয়
আমি আসার সময় ওনার মেয়েকে সাথে নিয়ে আসছি। ওনার মেয়েকে যেন সুখে রাখি, তার সাথে যেন ভালো ব্যবহার করি, সেজন্য দুবার করে ফোন দিয়ে অ্যালার্ট করেন। ভালোই তো, উনি রাজি থাকলে তো টেনশনই করতে হবে না। আবির কণ্ঠে দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো। ভাই, ওনাকে আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না। হতেও পারে 6 মাসের হুমকির জন্য এখন কিছুটা শান্ত আছেন। শুনেছি আব্বুর সাথে ঝামেলা হয়েছে, তার জন্য হয়তো কিছুদিন চুপচাপ আছেন। যতদিন না বাসর করতে পারছি ততদিন পর্যন্ত আমি কাউকে বিশ্বাস করি না। বাসরাতের পরদিন বলতে পারবো আমার শ্বশুর আমাকে মেনে নিয়েছে কিনা। রাকিব মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল। রিয়া জান্নাত যে খুশির ঠেলায় এত কিছু রান্না করলো, এখন কি আমিই খেয়ে ফেলবো এসব? সোজা আমাদের বাসায় নিয়ে দিয়ে আসবি। আমার বউয়ের ভাগ থেকে একটা কিছু কমলে তোর কপালে শনি আছে। রাকিব মুচকি হেসে বলল। তুই এখনো আগের মতোই আছিস। মেঘকে নিয়ে সামান্য একটু মজা করলেও যেভাবে রিয়্যাক্ট করিস, আমার ভয় হয় যেদিন বাসায় মেঘের কথা বলবি সেদিন ঠিক কি হবে। কি আর হবে, আব্বুরা উল্টাপাল্টা করলে মেঘের হাতটা ধরে সোজা বাসা থেকে বেরিয়ে যাব। মেঘ যেতে না চাইলে কোলে নিয়ে চলে যাব। এটাই তো চাই, মেঘকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে আসিস। সেসব পরে দেখা যাবে, এখন রাখি, বের হতে হবে। আচ্ছা ঠিক আছে। রাকিব আর আরিফ খাবার নিয়ে একসঙ্গে মেঘেদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। গেটের ভেতর খোলা জায়গায় মিমা রাতি ক্রিকেট খেলছিল। মিকো এতক্ষণ এখানেই ছিল, কেবলই ভিতরে গেছে। আদি বোলিং করছে আর মিম ব্যাটিং করছে। রাকিবের হাতে সব খাবার। ভেতরে ঢুকে আদিদের খেলতে দেখে তাতাই চলে গেছে। পেছনে ছিল আরিফ। গেটের ভেতরে পা রাখতেই বল এসে ঠাস করে ঠোঁটের উপর লাগছে। একটুর জন্য নাকটা বেঁচে গেছে। আরিফ ব্যথায় আর্তনাদ করে উঠল, মাথা চক্কর দিয়ে উঠেছে। এদিকে মিম ব্যাট ফেলে দৌড়। আদি কি করবে বুঝতে না পেরে মেঘকে ডাকতে ছুটল। আরিফ চোখে অন্ধকার দেখছে, মাথা ব্যথা সহ্য করতে না পেরে ওখানেই বসে পড়েছে। রাকিব ভেতর থেকে আরিফকে দুবার ডেকেছ, কিন্তু মালিয়া খানের সাথে কথা বলে ব্যস্ত হয়ে যাওয়ায় বেরিয়ে এসে দেখতে পারেনি। আদি মেঘকে বলতে মেঘ দ্রুত ছুটে আসছে। ততক্ষণে আরিফ কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু দাঁতে আর মাড়িতে চাপ খাওয়ায় রক্ত বের হচ্ছে। মেঘ দৌড়ে এসে আরিফকে তুলে সাপ্লাইয়ের কাছে নিয়ে গেছে। চোখে মুখে পানি দিয়ে আরিফকে ভেতরে নিয়ে গেছে। মেঘ ফ্রিজ থেকে বরফ বের করে ঠোঁটের উপর লাগাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জায়গাটা ফুলে গেছে। মিম বেশ কিছুক্ষণ পর নিচে আসছে, শীতল চোখে আরিফের দিকে তাকিয়ে আছে। অন্য সময় ইচ্ছাকৃত ব্যথা দিল, মিম আজ ইচ্ছে করে কিছু করেনি। মিম ভেবেছিল রাকিব ভাইয়া একাই এসেছেন, তাই রাকিব ভেতরে চলে যাওয়াই আবার খেলতে শুরু করেছিল। মিমারাদি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাকিব আরিফের পাশে সোফায় বসে আছে। আলী আহমদ খান বাসে ফিরে আরিফের অবস্থা দেখে চিন্তিত স্বরে জানতে চাইলেন, কি হয়েছে তোমার? আরিফ সত্যি কথা বলতে গিয়েও থেমে গেল। মিমের শীতল চোখ দুটো আর অসহায়ের মতো চাহনি দেখে আরিফ আস্তে করে বলল, তেমন কিছু না বড় মামা। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, বসো, আমি আসছি। মিম ভয় আরও বেশি সিটিয়ে গেছে। বড়পু জোর গলায় জিজ্ঞেস করলে আরিফ বলে দিবে। বড়পু জানতে পারলে ওদের যে কি হাল করবে সেটা ভেবে মিমের হাত পা কাঁপছে। কিছুক্ষণ পর তানভীর আসছে। রাকিব তানভীরের সাথে কথা বলতে তানভীর রুমে চলে গেছে। মেঘ রান্নাঘরে শরবত করছে আর মালিয়া খান ওদের জন্য নাস্তা রেডি করছেন। মিম সেখান থেকে এক গ্লাস শরবত নিয়ে আরিফের কাছে গেল। মিম চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল, সরি, আমি আপনাকে সত্যিই দেখিনি। হুট করে এসে ঢুকেছেন আর বলটাও সে সময় লেগেছে। আরিফ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি জানি তুমি ইচ্ছে করে এমন করেছো। আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি সব সময় আমার সাথে এমন আচরণ করবে? মিম ধীর কণ্ঠে বলল, আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমনটা করিনি। মিথ্যাবাদী মেয়ে, চুপ করো। বড় মামা আসলে আমি সব বলে দেবো। মিমে এবার রাগ উঠে গেছে। হাতে থাকা গ্লাসের সবটা শরবত শেষ করে গ্লাস রাখতে রাখতে রাগান্বিত স্বরে বলে, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? কি ভাবছেন আমি ভীতু? একদম না, আমি কাউকে ভয় পাই না। আমার কারণে ব্যথা পেয়েছেন, তাই মানবতার খাতিরে সরি বলতে আসলাম।
এখন বুঝতে পারছি আপনি এই সরির যোগ্যই না। মিম রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেছে। আরিফ আর রাকিব নাস্তা করে সন্ধ্যার আগে আগে বেরিয়েছে। এরই মধ্যে রাকিবের ফোন দিয়ে রিয়ার সাথে ভিডিও কলে কথা বলেছে মেঘ। সন্ধ্যার পর আবিকে একটা ছেলের ছবি পাঠিয়ে মেঘ মেসেজ দিয়েছে। ছেলেটা কেমন? ভালো। কে? মেঘ পরপর একটা বিয়ের কার্ডের ছবি পাঠিয়ে মেসেজ দিল। আগামী শুক্রবার বিয়ে, আপনার দাওয়াত রইল, চলে আসবেন। মানে কার বিয়ে? মেঘ মুচকি হেসে লিখল, আমার। মার্ডার করে ফেলবো। মেঘ কতগুলো হাসির ইমোজি পাঠিয়ে লিখল, মার্ডার করতে হলেও আপনাকে আমার সামনে আসতে হবে। বিয়ের দিন দেখা হচ্ছে তাহলে। আবির এবার কল দিল। মেঘ ভয়ে কল রিসিভ করছে না, কারণ কল রিসিভ করলেই বকা খেতে হবে। 3 বারের মাথায় বাধ্য হয়ে কল রিসিভ করলো। আবির রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলো, ছেলেটা কে? বয়ফ্রেন্ড। কার? আমার। রাগাবি না আমায়। ছেলেটা কে বল। বললাম তো বয়ফ্রেন্ড। কার? আমার বান্ধবী মায়ার বয়ফ্রেন্ড। কার্ড কার? মায়ার বিয়ে শুক্রবারে, সেটারই কার্ড। বারবার নিজের কথা বলছিলি কেন? আমার বিয়ের কথা শুনে কতটা খুশি হন তাই দেখছিলাম। আবির জিভে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে বলল, বিয়ে করার খুব ইচ্ছে তোর? হ্যাঁ, অনেক ইচ্ছে। বিয়ে করলে সাজতে পারবো, ছবি তুলতে পারবো, অনেকগুলো শাড়ি হবে, ড্রেস হবে, কত কত গিফট পাবো। সবগুলো নিয়ে পালাই যাব। মানে কোথায় পালাবি? মেঘ ফিস ফিস করে বলল, আমি তো বিয়ে করব শুধু গিফটগুলোর জন্য, যা যা পাবো সব নিয়ে নিরুদ্দেশ হয়ে যাব। বাহ, অসাধারণ চিন্তা ভাবনা আপনার। টাকা পাঠায় বিয়ের শপিং করতে করতে রুম ভরে ফেলুন, তবুও মানুষের গিফটের আশায় বসে থাকিয়েন না। আপনি বুঝতে পারছেন না, বিয়ে জিনিসপত্র নিয়ে পালানোর মজাই আলাদা। আবির দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বিড়বিড় করলো, জিনিসপত্র না নিলেও আপনাকে নিয়ে আমি পালাবো, এটা নিশ্চিত। আবির কিছু বলছে না দেখে মেঘ মোলায়েম কণ্ঠে বলল, একটা কথা বলি। বলছিলাম না, থাক। কি হয়েছে? বিয়েতে যেতে চাচ্ছিস? আসলে মায়া খুব জোর করছে, না করে দিব। না করতে হবে না, যার সমস্যা নেই। আর কে কে যাবে? বন্যা বন্যা, আমি, মিম আর পাখি। তানভীর ভাইয়া যেতে চাইলে যাবে। ভাইয়াকে আর আপনাকেও দাওয়াত দিয়েছে। সে আমাকে চিনে? আচ্ছা, যেখানেই যান সাবধানে থাকবেন। জি অবশ্যই, আল্লাহ হাফেজ। শুক্রবার মিম মেঘ পূর্ণাকে নিয়ে বিয়ে খেতে গেছে। পাখি আলাদাভাবে ওর হাজবেন্ডের সাথে গিয়েছে। মেঘ তানভীরকে যেতে বলেছিল, এমনকি মায়া নিজেও ফোন দিয়ে তানভীরকে বলেছে, কিন্তু তানভীর যেতে রাজি হয়নি। ছোট বোনের বান্ধবীর বিয়েতে যাওয়াটা তানভীরের কাছে কেমন যেন লাগে। পাখির বিয়ে তো তানভীর জানি। মেঘ মিম আর পূর্ণা বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে পূর্ণাকে বাসায় দিয়ে সন্ধ্যার পর বাসায় পৌঁছেছে। আজ বাড়ির পরিবেশ অন্যরকম। আবির যাওয়ার এতদিন পর 3 ভাই একসঙ্গে বাড়িতে উপস্থিত হয়েছে। 3 ভাই সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছেন। মেঘ আর মিম একসঙ্গে সালাম দিল। মোজাম্মেল খান উঠে গিয়ে দুজনের মাথায় হাত বুলিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালেন, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোদের জন্য জামা নিয়ে আসছি, দেখ পছন্দ হয় কিনা। মেঘ আর মিম জামা পেয়ে খুশিতে গদগদ হয়ে রুমে চলে গেছে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে এসে সবার সঙ্গে গল্প করতে বসেছে। গল্প কিছু না, ওনারা কথা বলছেন, মেঘ আর মিম বসে বসে শুনছে। তানভীর ছাড়া এখানে সবাই উপস্থিত আছে। কিছুক্ষণ বাদে তানভীরও নিচে আসছে। অনেকদিন পর ভাইদের পেয়ে আলী আহমেদ খান মন খুলে কথা বলছেন। মোজাম্মেল খান তানভীরের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে শুধালেন, শুনলাম তুমি নাকি রাজনীতি করবে না? জি। হঠাৎ এই চিন্তা মাথায় ঢুকলো কিভাবে? এমনিতেই। মোজাম্মেল খান এবার হুঙ্কার দিয়ে বলে উঠলেন, লক্ষ্য স্থির না করলে জীবনেও কিছু করতে পারবে না। এই যে ভাই ভাই করো, ভাইয়ের থেকে কিছু তো শিখতে পারো। আমাদের কোম্পানির বেশিরভাগ দায়িত্ব একা সামলেও নিজের কোম্পানি দাঁড় করে ফেলেছে। শুধু তাই নয়, এই যে গত 2 মাস রাজশাহী আর চট্টগ্রাম ছিলাম, আমার তেমন কোনো কাজই করতে হয়নি। আবির অলরেডি সব কিছু গুছিয়ে রেখে গেছে, এমনকি ওখান থেকেও প্রতিনিয়ত এখানে খোঁজ নিচ্ছে। আর তুমি কি করছো? একবার পড়াশোনা ছেড়ে দিচ্ছ। আবিরের কথায় এখনও নামমাত্র পড়াশোনা করছো। হুট করে রাজনীতির ভূত চাপছে মাথায়, এখন আবার বলছো রাজনীতি করবা না। তুমি আসতে কি চাও? কি করবা জীবনে? এমন করলে কোনো মেয়ের বাবা তোমার কাছে মেয়ে দিবে?
তানভীর মনে মনে বিড়বিড় করছে। কোনো মেয়ের প্রয়োজন নেই আমার, শুধু বন্যা হলেই হবে। আমি পড়াশোনা করে সরকারি চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করব। কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারল না। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বলেন, যদি কিছু মনে না করো, যদি যদি কিছু করতে না পারো, কাল থেকে আমাদের অফিসেই যেও। বাবা চাচার ব্যবসা যেহেতু আছে সেটাই হাল ধরো। আব্বুর কথা বলার ধন মেঘের একদম সুবিধা লাগছে না। মেঘ তানভীরকে এক পলক দেখে নিল। তানভীর মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আব্বু বড় অপুর সামনে কথা বলার স্বভাব আবির, তানভীর কারোরই নেই। মেঘ কপট রাগী স্বরে বলল,